আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। দেশের পূর্বাঞ্চলে বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই বন্যার্ত মানুষ ত্রাণ পাচ্ছে না এখনো। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সোমবার রাত থেকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। নতুন করে কচুয়া উপজেলায় বানের পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া হাইমচর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার অন্তত 20টি গ্রামে পানি বৃদ্ধি পাওয়ায় জলাবদ্ধতা আরও বেড়েছে। শাহরাস্তি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করেছে। গোমতীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে জনমনে স্বস্তি এলেও সড়কের ক্ষতচিহ্ন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বানভাসীদের। এছাড়াও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা কবলিতরা। ফেনীর 6টি উপজেলায় বন্যা কবলিত। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে পানি কমতে শুরু করলেও দাগনভূঞা ও সোনাগাজীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্ত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন। আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। একবার জায়গা ফাঁস বান্নের কেউ একবারও ভার না, কেউ খানা দানা অনেক কষ্ট করে। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যার্তদের জন্য রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে উদ্যমী তরুণ যুবকরা ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। বন্যা শেষের পরেও কিন্তু আমাদের বাড়ি ঘর সব লন্ডভন্ড হয়ে গেছে। অনেক অসহায় মানুষ আছে, ত্রাণ আসতেছে, পর্যটন যাচ্ছে না। শহর থেকে আসার যে যানবাহন সংকট, ট্রান্সপোর্টের খুবই বিপর্যয় অবস্থা। আমাদের প্রয়োজন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঢুকে প্রতিটা পরিবারে খাবারগুলা পৌঁছানো। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যায় প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। এর মধ্যে প্রায় 23,000 মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। জেলার বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে তলিয়ে আছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। আমগো এলাকায় তো পরিমাণ আমরা একলা বাড়ির মেয়েদের আমরা 4-5 গিরি সবাই পানির তলে। এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। কোমর পরিমাণ পানি আমাদের ঘরে। এখন আত্মীয় বাড়িতে যাইতেছি, আশ্রয় কেন্দ্রে শুনছি খালি নেই। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। এদিকে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সমন্বিতভাবে কাজ করে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। মঙ্গলবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত 27 জন মারা গেছেন ও মৌলভীবাজারে 2 জন নিখোঁজ আছেন। রিপোর্ট করছেন রুকন উদ্দিন। বন্যা পরিস্থিতির আরও অবনতি না হলেও দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের। পরিস্থিতি দেখতে বন্যা দুর্গত জেলা পরিদর্শন করছেন সরকারের উপদেষ্টারাও। কয়েকটি জেলা ঘুরে এসে মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা তুলে ধরেন ত্রাণ নিয়ে কার্যক্রমের কথা। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। আমরা সকল জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছি। সরকারি হিসেবে মঙ্গলবার পর্যন্ত প্রায় 12 লাখ পরিবারের 56 লাখেরও বেশি মানুষ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। মৃতের সংখ্যা 27, নিখোঁজ লোকের সংখ্যা হচ্ছে 2, আগে যেটি ছিল মৌলভীবাজারের। মানুষের জীবন বাঁচাতে ও দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব রকমের সহায়তা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বর্তমানে বন্যা দুর্গত এলাকায় 21টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর 2,240 জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর 18টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।
একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। 147টি বিভিন্ন ধরনের নৌযান, 15টি হেলিকপ্টার ও 7টি পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে। বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গেল 6 দিনে নগদ 5,73,99,609 টাকা এবং ব্যাংক ও ডিজিটাল মাধ্যমে 60 লাখেরও বেশি টাকা জমা হয়েছে বলে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যায় দিন রাত বন্যার্তদের উদ্ধার ও খাবারের যোগান দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাশ্রমের এক অনন্য নজির স্থাপন করে একই কাতারে দাঁড়িয়েছিলেন যারা, তাদেরকেও প্রাণ দিতে হয়েছে। তবু দমে না গিয়ে দুর্যোগে হাত বাড়িয়েছেন সহযোগিতার, ভালোবাসার। আনোয়ার হোসেন মিলনের তোলা ছবিতে ফেনী থেকে আরো জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। ফেনীর ফুলগাজীর প্রত্যন্ত গ্রামে রাতেও চলছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম। প্রশিক্ষণ না থাকলেও আর্তমানবতার জন্য জীবন বাজি রেখে কাজ করে চলেছেন দেশের বিভিন্ন জেলার তারুণ্য। ঘরের ছাই সামানা সব চলে গেছে, নিজেদের গায়ে বাঁচাই কোনো রকম এক কাপড়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছে। ঠিক এই সমস্ত লোকদের বেশি পাশে দাঁড়ানো দরকার। নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড বা ফায়ার সার্ভিসের সঙ্গে হাতে হাত রেখে প্রবল স্রোতের মধ্যেও হার না মানা তারুণ্য ঠায় দাঁড়িয়ে। এখন যেটা আমরা করছি, জরুরি ত্রাণ সরবরাহ করছি, বাট খুব শীঘ্রই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে, আমি এই উপজেলার কথাই বলবো। আমাকে ইউএনও বলেছেন, এখানে 6টি ইউনিয়ন আছে, প্রায় 1.5 লক্ষ বাসিন্দা আছেন, নাগরিক আছেন। তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। বাচ্চা নিয়ে কোথায় যাবো ওইটা চিন্তা করতেছি আর কি, আর সহযোগিতা চাইতেছি সবার কাছে। পানি ঘর থেকে নামে গেছে, তবে কিন্তু ঘরে খানা রান্না হইতেছে না। পানিতে সাঁতার কেটে অথবা গলা পর্যন্ত পানিতে জীবনের আহ্বানে ছুটছেন। ঘুমিয়েছেন ট্রাকে কিংবা বোটে। বন্যা যেতাম লাগছিলাম, আর সাইতো লাগছে, আর ব্যাগ নিচে গো বন্যা কৌগা আগে ব্যাগ নিচে গো, কাপড় চোপড় কিছু নাই। ইন্ধনের বস্ত্র লই বাইরেছি, আজ যে 3 দিন অনাগানা আমরা। কয়দিন এই বাড়ির পাশে কেউ আনছে দিছে খাইছি, সিরা আর বিস্কুট দিছে খাইছি। মাত্র কয়েকদিন আগে নতুন বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত ভালোবাসায় জায়গা করে নিয়েছে কোটি হৃদয়ে। ফেনীর প্রত্যন্ত গ্রামসহ বিভিন্ন জায়গায় পানি কমতে শুরু করেছে, যে কারণে এখন সুপেয় প্রাণী এবং অবকাঠামোগত নির্মাণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে জায়গায় কিছুটা হলেও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ফেনী। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্তকরণ ও তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে 5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনকে আগামী 45 দিনের কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশনের অন্য 4 সদস্য হলেন অবসরপ্রাপ্ত বিচারক ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট সময়ে পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, এসবিডিবি, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড সহ দেশের কোনো সংস্থার হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা ও কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে কমিশন। জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয় স্বজনকে অবহিত করবে। এছাড়া গুমের ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করবে কমিশন। বিপদের সময় ভারত পানি ছেড়ে দেশের জনগণকে ভাসিয়ে দিচ্ছে, আর যখন পানি দরকার তখন শুকিয়ে মারছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরাতে সরকারকে রোড ম্যাপ ঘোষণা করার আহ্বানও জানান তারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢলের জলে বানভাসী মানুষের নিদারুণ কষ্টে ভারী হচ্ছে ফেনী নোয়াখালীর বাতাস। এমন পরিস্থিতিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের জন্য কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন প্রশ্ন রাখেন, এ পানি কোথা থেকে আসছে? নাচতে নিয়ে ঘুমটা দিয়ে লাভ নাই। ভারত আমাদের পার্শ্ববর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাঁধ ছাড়তে হলে আগে জানানোর প্রয়োজন নাই, আগেরটা ফেনীরটার বেলায় বলেছে।
আর গতকালকে বলেছে যখন 109টা ফরাক্কার সুইচ গেট খুলে দিয়েছে তখন তারা আবার বলতেছে যে আমরা 109টা খুলে দিয়েছি। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব হোসেনের স্মরণসভায় হাফিজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনারদের বিদায় করতে হবে, প্রতি বিপ্লব প্রতিহত করে গণতন্ত্র ফেরাতে হবে দেশে। আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। সেনাপ্রধানকে অনুরোধ করব এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। স্বৈরশাসক হাসিনা সরকার ক্ষমতা টেকাতে পুলিশকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করেছিল, অভিযোগ বিএনপি নেতাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার তদন্তে জাতিসংঘকে সব রকমের সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে তার সাথে সফররত জাতিসংঘ মিশনের 3 সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। The UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government. But also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সুবিধা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। বিগত আওয়ামী লীগ সরকারের ছদ্মবেশীরা দেশকে এখন অস্থিতিশীল করতে নানা ধরনের দাবি দাওয়া নিয়ে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের নামে রাস্তায় নামাচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্যদের জন্য ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্য বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বুথে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নানা ধরনের ত্রাণ সামগ্রী প্রদান এবং নগদ 49,51,800 টাকা প্রদান করেছে মানুষ। এছাড়া চলমান দুর্যোগকালে দেশের ঔষধ উৎপাদন ব্যাঘাত ঘটাতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিগত হওয়া ফ্যাসিস্ট সরকারের এজেন্টস এবং তারা এখন যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য সবাইকে একযোগে মাঠে নামাচ্ছে এবং তাদের কাছে এমন কিছু দাবি দাওয়া উপস্থাপন করানো হচ্ছে যেগুলো আসলে অযৌক্তিক এবং প্র্যাকটিক্যাল না মোটেও। জাতীয় দুর্যোগের মতো সময়ে যারা ঔষধ সরবরাহ বা ঔষধ উৎপাদন বন্ধ করার পায়তারা চালাচ্ছে তাদের দুরভিসন্ধি যে খারাপ, তাদের মতলব যে খারাপ, এটি আসলে বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতারের খবর পাওয়া গেছে, তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। প্রতিপক্ষের বিরুদ্ধে জোরালো ভূমিকার কারণে মোহাম্মদ এ আরাফাত সারা দেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত নাম। আর বিরোধী মতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আরও জানাচ্ছেন শফিক শাহিন। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর সদস্য এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত টকশোর আলোচক থেকে বিতর্কিত এবং একতরফা নির্বাচনের মাধ্যমে গুলশান বারিধারা এলাকা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 2024 সালের সাজানো নির্বাচনের পর তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা। বিরোধী মত দমনে শেখ হাসিনার সরকারকে যেমন দলীয় ফোরামে পরামর্শ দিতেন, তেমনি কোটা সংস্কার আন্দোলন দমানোর কথাও বলতেন মোহাম্মদে আরাফাত।
এমনকি শেখ হাসিনার পতনের মাত্র কয়েকদিন আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের মাদকাসক্ত বলে অভিহিত করেন আরাফাত। তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। তারা যে জ্বালাও পোড়াও করছে তাদেরকে দমনের জন্য আমাদেরকে শক্ত হতে হচ্ছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আরাফাতকে প্রকাশ্যে দেখেনি কেউ। এদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আদর্শিক 14 দলের অন্যতম জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। ছাত্র আন্দোলনের সময় গণভবনে একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে 14 দলের মিটিংয়ে তারা শেখ হাসিনাকে বলেছিল যেই কোনো বিনিময়ে হোক এই আন্দোলনকে কঠোরভাবে দমন করতে হবে। এর পরের দিন আমরা দেখলাম ছাত্র জনতার উপরে দেখামাত্র গুলির নির্দেশ আসলো। নির্দেশদাতা হিসাবে এই রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে এই মামলা, দুটি মামলা সম্পৃক্ত করা হয়। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার জিজ্ঞাসাবাদে যাতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিজ্ঞ আদালত বলেছে যে মহামান্য হাইকোর্টের আপিলেট ডিভিশনের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী রাশেদ খান মেননকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইনু মেননকে আদালতে হাজির ও বের করার সময় তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। কাজী রকিবউদ্দিন ও কে এম নুরুল হুদা কমিশনের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর আইনজীবী বলছেন, এই 2 কমিশনের নিয়োগ অবৈধ হলে আইনি প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 2টি নির্বাচন নিয়েও। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার ইচ্ছা নেই বর্তমান সরকারের। তামজিদ সুমনের রিপোর্ট। 2014 সালের জাতীয় নির্বাচনের 2 বছর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় কাজী রকিবউদ্দিন আহমেদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা 10ম জাতীয় সংসদ নির্বাচন। রকিবের মেয়াদ শেষের পর দায়িত্বে আসেন কে এম নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তার অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের আরেকটি বিতর্কিত নির্বাচন। রকিব ও হুদা কমিশনের 2টি নির্বাচনই দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2022 সালে এসে এই 2 কমিশনকে দায়মুক্তি দেয় আওয়ামী লীগ। মঙ্গলবার দায়মুক্তির বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয়। শুনানি শেষে তাদের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী বলছেন, চূড়ান্ত শুনানিতে তাদের নিয়োগ অবৈধ হলে প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 2014 ও 18 সালের নির্বাচন নিয়ে। 2014 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচন যাদের আন্ডারে হয়েছে তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। রুলে আমরা এটাই চেয়েছি যে তাদের এটাকে দায়মুক্তি দেওয়ার যে আইন, এই আইনটা কেন অসাংবিধানিক হবে না, এই মর্মেই আমাদের হাইকোর্ট বিভাগ আজকে রুল জারি করেছেন। বাকিটা শুনানির সময় আপনারা সবাই জানতে পারবেন। 4 সপ্তাহের রুল। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হাইকোর্টকে বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে বর্তমান সরকারের নেই। একই সাথে ব্যক্তির অপরাধের দায় সংগঠনের উপর দেওয়ার পক্ষে নন তিনি। আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটি আদালত নির্ধারণ করে দিতে পারে না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আশফাক উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার এনটিভি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে বোর্ড অব ডিরেক্টরস সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেন। মোহাম্মদ মোসাদ্দেক আলী এর আগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দীর্ঘ 7.5 বছর পর দেশে ফেরার পর সরাসরি এনটিভির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হল মোহাম্মদ মোসাদ্দেক আলীর সভাপতিত্বে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে নতুন দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এনটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে শ্রমিক মিলন নিহতের ঘটনায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন। এছাড়া বলা হয়, গত 19 জুলাই ছাত্র আন্দোলনকালে সিটি বাজার এলাকায় আসামিদের প্ররোচনায় পুলিশের গুলিতে নিহত হন মিলন। অন্যদিকে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মোর্শেদীকে প্রধান আসামি করে 68 জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে দিঘলিয়া থানায় মামলা করেছেন বিএনপির এক কর্মী। এতে উল্লেখ করা হয়, 2022 সালের 25 আগস্ট দিঘলিয়া ফেরিঘাট এলাকায় বিএনপি নেতা আজিজুল বাড়ি হেলালের গাড়ি বহরে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মোর্শেদীর নেতৃত্বে গুলি করা হয়। এ সময় কুপিয়ে জখম করা হয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে সাক্ষাতের পর এ কথা জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। বলেন, সুদের হার বাড়লে দেশের ক্ষুদ্র মাঝারি খাতে চাপ বাড়ে। চলমান অস্থিরতা বিবেচনায় নিয়ে দেশের ক্ষুদ্র মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি বাড়ানোর দাবি করেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর দাবি জানান তারা। প্রশ্নের জবাবে ডিসিসিআই সভাপতি জানান, ব্যাংক লুটেরাদের ব্যবসায়ীরা সমর্থন করে না। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।